আসসালামু আলাইকুম। এই নতুন বাংলাদেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সম্ভবত 1 থেকে 2 দিন পরে আনসার ভাইয়েরা যা করে আসছেন এবং আজকে সচিবালয় ঘেরাওর মধ্য দিয়ে তারা যা করলেন, এইটা আমার ব্যক্তিগত একটি ধারণা হচ্ছে, যারা নিজেদের দাবি দেওয়া বেতন নিয়ে এখন আন্দোলন করছেন, আসলে তারা এই ফেসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের ছাত্রভাইদের, আমাদের ছাত্র জনতার, এই দেশের আবাল বৃদ্ধ বনিতা, কিছু সরকারের উচ্ছিষ্টভোগী মানুষ ছাড়া দলমত নির্বিশেষে প্রফেশনের ঊর্ধ্বে উঠে মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছে এবং যেভাবে আমাদের শিক্ষার্থী, তরুণ সমাজ, জনতা অকাতরে জীবন দিয়েছে, এখনো হাজার হাজার শিক্ষার্থী পঙ্গুত্ববরণ করে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমার মনে হয় যে সকল আনসার সদস্য ভাইয়েরা এখন নিজেদের দাবি দেওয়া বেতনের জন্য আন্দোলন করছেন, তারা কখনো মাঠে ছিলেন না। যদি তারা মাঠে থেকে আন্দোলনের চিত্রটা দেখতেন, তাহলে আমার মনে হয় না তারা শুধু তাদের বেতনের জন্য এখন আন্দোলন করতেন। আসলে আমাদের দেশে আমাদের এই আন্দোলনটাই তো হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। অল্প কিছু মানুষ ছাড়া আমরা সবাই তো কম বেশি সমস্যায় জর্জরিত। পুলিশের সমস্যা নেই, সেনাবাহিনীতে পুলিশের সমস্যা নেই, বিডিআরের সমস্যা নেই, এবং হাজার হাজার মানুষ চাকরি পাচ্ছে না, বেকার। বাংলাদেশের বৃহৎ অংশের অনেক মানুষ এখনো পানির নিচে। এই অবস্থায় তারা শুধু আন্দোলন করে যাচ্ছেন বেতন বৃদ্ধির জন্য। ভালো কথা, বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করাটা এটা কোনো দূষণীয় না। চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন করাটা এটাও কোনো দূষণীয় না। বিষয়টা হচ্ছে, কোনো মানুষের যদি সময় জ্ঞান, কমন সেন্স না থাকে, তাহলে কিন্তু প্রশ্ন ওঠে যে ওই মানুষটা আদৌ কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চাকরি করার যোগ্যতা রাখে কিনা। আমরা যে যে চাকরি করি, যে প্রফেশনেই থাকি না কেন, দিন শেষে সব কিছুর উপরে দেশের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে। এই দায়িত্বটা কখন আমি কোনটা দাবি করতে পারি, কোন যুক্তিতে করতে পারি রাষ্ট্রের কাছে, অতটুকু কমন সেন্স যদি কোনো বাহিনীর বা কোনো মানুষের না থাকে, তাহলে প্রশ্ন ওঠে যে আসলে এই মানুষটা বা এই বাহিনীটা আদৌ এই প্রফেশনের জন্য যোগ্যতা রাখে কিনা। আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভালো প্রচারণা উঠছে যে আনসার সদস্যকে বিলুপ্ত করা উচিত। আমি এটার সাথে একমত না, কারণ আনসার সদস্য তাদের যে স্পেসিফিক উদ্দেশ্যে তাদেরকে তৈরি করা হয়েছিল, হয়তো কিছু জায়গাতে বৈষম্য অবশ্যই আছে, এটা অস্বীকার আমরা করছি না বা অস্বীকারটা কেউ করছেও না। কিন্তু সবার কথা হচ্ছে, এই মুহূর্তে কেন আপনাদের এমন একটি আন্দোলনে যেতে হবে যে সচিবালয় ঘেরাও করতে হবে, শিক্ষার্থীদের উপর আক্রমণ করতে হবে? কই, আপনারা যতজন মানুষ এখানে উপস্থিত হয়ে আন্দোলন করছেন সারা সারা দিন, আপনারা আপনাদের বেতনের জন্য আন্দোলন করছেন, কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী ভাইয়েরা, অনেক সাধারণ মানুষ, বিভিন্ন প্রফেশন থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই, আমাদের বাংলাদেশের বহু জায়গা বন্যায় ডুবে গিয়েছে, পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে। এটা তো ছিল এখন সময়ের দাবি, আপনারা এই কাজটা করতেন। আপনাদের তো এখন এটা করার কথা ছিল একজন মানুষ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে। যে কোনো বিষয় এই পরিস্থিতিতে যারা তাদের নিজস্ব দাবি নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করবে, বুঝতে হবে এটার পিছনে কারো না কারো ইন্ধন আছে। হয়তো বেশিরভাগ মানুষ বুঝে না বুঝে, যেহেতু তারা সম্মিলিতভাবে আন্দোলন করছে, অনেক মুরব্বী, অনেক মধ্যবয়স্ক মানুষ এই বাহিনীটার সাথে যুক্ত, তাদের একটা অবদান সমাজের প্রতি আছে এবং তাদেরকে তৈরি করা হয়েছে এটার জন্য। আমরাও তাদের যৌক্তিক দাবির সাথে একমত এবং তাদের দাবি সহ আমাদের দেশের সকল সমস্যার সমাধান করা হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু এটার জন্য আমাদের সময় দিতে হবে। তো আজকে তারা যে স্টেপটি নিয়েছেন, আমরা আশা করব পরবর্তীতে যে কোনো প্রফেশনের যে কোনো মানুষ এই বিষয়টা মনে রাখবেন যে কখন কোনটা করতে হবে, কখন কোনটা বলতে হবে। যদি কোনো উদ্দেশ্য নিয়ে সরকারকে অস্থিতিশীল করার জন্য মাঠে কেউ নামেন,
তাহলে বুঝতে হবে এদেশের লক্ষ লক্ষ তরুণ ছাত্র জনতা এখনো মাঠে আছে, মাঠ ছেড়ে যায়নি। কারণ এই বিপ্লবকে বেহাত হতে দেওয়া যাবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিপ্লবকে কোনো পথভ্রষ্ট, কোনো চক্রান্তকারীর হাতে আমরা নস্যাৎ হতে দিতে পারি না।